ভিডিও নিয়ে তোমাদের সামনে এলাম। আমরা আজকের কষব ক্লাস 7-এর কোষে দেখি 2.2। গত ক্লাসে আমরা নিজে করি 2.1 এবং 2.2 করেছি। অঙ্কগুলি যদি বুঝতে পেরে থাকো এবং ভিডিওগুলি ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করবে ও চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। এবং দেখো ভিডিওগুলি স্কিপ না করে যদি টানা একসঙ্গে দেখতে থাকো অবশ্যই তোমরা অঙ্কগুলি বুঝতে পারবে ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে নতুন নতুন ভিডিও পেতে। তাহলে প্রথমে কোষে দেখি 2.2তে কী আছে দেখো, নিচের অনুপাতগুলিকে লঘিষ্ঠ আকারে পরিণত করি ও প্রত্যেকটি অনুপাতের ব্যস্ত অনুপাত লিখি। এবং যেখানে দেখো যেখানে এ বি এক্স ওয়াই জেড এগুলো আছে এগুলোর মান 0 নয়, কারণ এগুলো মান যদি 0 হয় তাহলে এগুলো গুণ করলে 0 হয়ে যাবে। সুতরাং আমরা প্রথমেই এই অঙ্কগুলো করি এসো। তাহলে দেখো অঙ্কগুলি তুলে নিয়েছি। তারপরে কি বলেছে লঘিষ্ঠ আকারে প্রকাশ করো। তাহলে লঘিষ্ঠ আকারে প্রকাশ করলে আমরা কি লিখব 12/15। তাহলে 12/15 আমরা যদি কাটি একে তাহলে এটা 3-এর গুণিতক এটাও 3-এর গুণিতক। তাহলে 3 4 12 3 5 15 তাহলে সমান কি পেলাম 4:5। এবার ব্যস্ত অনুপাত কত হবে? ব্যস্ত অনুপাত 5:4। অনুরূপভাবে এধারটাও দেখো তাহলে সমান 36/54। একবারে কেটে দিচ্ছি, দেখো তোমরা ছোট ছোট করে কাটতে পারো। এবার দেখো 18 × 36 18 × 3 = 54। তাহলে সমান কি পেলাম আমরা 2:3। এবার ব্যস্ত অনুপাত তাহলে কি পেলাম তাহলে এর উল্টাটা 3:2। তাহলে এটা থেকে দেখো তাহলে 75/120। এবার যদি 5-এ যদি কাটে দেখো 5 একে 5 আর 5 5-এ 25। এটা যদি 5-এ কাটি দেখো 5 2-এ 10 5 4-এ 20। আবার যদি এবার দেখো 15 24 3-এর গুণিতক 3 5-এ আর 3 8-এ তাহলে সমান কত 5:8। তাহলে 5:8। এবার ব্যস্ত অনুপাত কত পাবো? তাহলে ব্যস্ত অনুপাত পাবো 8:5। তারপরে এটা দেখো তাহলে এটার সমান কি লিখবো আমরা 169/221। তাহলে 169/221 তাহলে 169 13 দিয়ে যদি কাটি দেখো তাহলে 13 একে 13 13 3-এ 39। আর এটাকে যদি 13 দিয়ে কাটি 13 একে 13 তাহলে 13 7-এ 91। তাহলে আমরা কত পেলাম না 13:17। 13:17। এটার ব্যস্ত অনুপাত কত পাবো আমরা? তাহলে দেখো ব্যস্ত অনুপাত তাহলে কত? এটা উল্টে যাবে। ব্যস্ত অনুপাত মানে উল্টে যাবে 17:13। এবার দেখো তাহলে এটাকে যদি আমরা লঘিষ্ঠ আকারে প্রথমে প্রকাশ করি তাহলে 9xy/12xy। তাহলে x x কেটে দিলাম y y কেটে দিলাম। এটাও 3-এর গুণিতকে এটাও 3-এর গুণিতক। তাহলে 3 3-এ আর 3 4-এর সমান কত না 3:4। এবং ব্যস্ত অনুপাত কত হবে দেখো ব্যস্ত অনুপাত এটা উল্টে যাবে তাহলে 4:3। তারপরে দেখো এটাকে যদি লঘিষ্ঠ আকারে আমরা প্রকাশ করি তাহলে 429/663। প্রথমে যদি 3-এ কাটি দেখো ছোট ছোট করে কাটবে তোমরা। তাহলে 3 একে 3 12 3 4-এ 12 3 3-এ। আবার যদি 3 2-এ 3 2-এ 3 একে তাহলে 221 আর 143। এবার দেখো এটাও 13-ই কাটবে তাহলে 13 একে 13
13, 13 একে 13 11, এটা তো 13, তাহলে 13 একে 13, তাহলে 22 থেকে 13, 9 1 91, 13 7 91, তাহলে সমান কত পেলাম আমরা? 11:17। এবার এর ব্যস্ত অনুপাত কত হবে? ব্যস্ত অনুপাত, তাহলে এটা উল্টে যাবে, ব্যস্ত অনুপাত সমান 17:11। তাহলে তারপরে জির দাগের অঙ্কটি আছে দেখো, তাহলে সমান একে যদি লঘিষ্ঠ আকারে প্রকাশ করি 3b/12c, দুটোই 3-এর গুণিতকে আছে দেখো, তাহলে 3 একে 3, 3 4 12, তাহলে সমান কে পেলাম আমরা? b/4c। এর ব্যস্ত অনুপাত কি পাবো? ব্যস্ত অনুপাত পাবো আমরা তাহলে 4c অনুপাত b। উল্টে যাবে, ব্যস্ত অনুপাত মানে কি? উল্টে যাবে, যে অনুপাতটা আছে সেটা উল্টে যাবে। এবার এটাকে দেখো, তাহলে 25xyz/625xyz। এবার দেখো এক্স কাটলাম, ওয়াই কাটলাম, জেড কাটলাম, লঘিষ্ঠ আকারে প্রকাশ করছি। এবার দেখো 5 দিয়ে যদি কাটি, তাহলে 5 5 25, 5 একে 5, 12, 5 দিয়ে 10, 5 5 25। আবার যদি কাটে 5 2 10, 5 5 25, তাহলে আমরা অনুপাতটি কত পেলাম? না, অনুপাতটি পেলাম 1:25। এবার এটা ব্যস্ত অনুপাত কি হবে? দেখো ব্যস্ত অনুপাত হবে সমান 25:1, 25:1। এবার 2-এর দাগে কি আছে? নিচের অনুপাতগুলিকে পূর্ণ সংখ্যার অনুপাতে পরিণত করি ও তার ব্যস্ত অনুপাত লিখি। তাহলে পূর্ণ সংখ্যার অনুপাতে এই যে 2.5 আছে, 12.5 আছে, এগুলো পূর্ণ সংখ্যা আকারে এবং আর কি করতে হবে না, ব্যস্ত অনুপাতে প্রকাশ করতে হবে। তাহলে 2-এর দাগে কি বলেছে দেখো, না একটা পূর্ণ সংখ্যাতে প্রকাশ করি এবং ব্যস্ত অনুপাতে প্রকাশ করি। তাহলে পূর্ণ সংখ্যাতে যদি আমরা প্রকাশ করি দেখো, তাহলে 2.5কে নিচে আমরা যদি 10 দিই, আর অনুপাত 125:10। এবার দেখো তাহলে 10 আর 10-এর লসাগু কত হবে? 10 হবে। তাহলে 25-এর 10 গুণিতক 10 অনুপাত 125-এর 10 গুণিতক 10। তাহলে এই 10 কেটে গেল, এই 10 কেটে গেল। তাহলে আমাদের এবার দেখো থাকলো কি? সমান না 25/125। এবার 25 একে আর 25 5 সমান কত? 1:5। 1:5। এর ব্যস্ত অনুপাত কত হবে? ব্যস্ত অনুপাত সমান 5:1। এবার দেখো এবারে 8 আর 16, তাহলে 8 আর 16 লসাগু কত পাবো আমরা? তাহলে 8 একে 8, 8 2 16, তাহলে লসাগু কত পেলাম? 16। তাহলে দেখো, তাহলে 5-এর 8 গুণিতক 16 অনুপাত 7-এর 16 গুণিতক 16। তাহলে 8 2 16 আর 16 16, তাহলে সমান কি পেলাম আমরা? 5 2 10, তাহলে 10:7। 10:7। এবার ব্যস্ত অনুপাতটা কত পাবো? তাহলে ব্যস্ত অনুপাত সমান কত? 7:10। তারপরে এবার দেখো, তাহলে এটাও অনুরূপভাবে দেখো, তাহলে সমান একটাই দশমিক মানে 10 অনুপাত দুটোই দশমিক মানে 100। তাহলে 10-এর গুণিতক 100 যেহেতু, তাহলে লসাগু পাবো আমরা 100।
তাহলে আমরা এখান থেকে লিখতে পারি 7/10 গুণিতক 100 অনুপাত 49/100। তাহলে দেখো 10 10-এ কাটবে, আর এটা 100 100 100 কেটে গেল। তাহলে সমান কত পেল আমরা, না 7/70/49। তাহলে 70/49 আবার কতই কাটবে, না 7 10-এ আর 7 7-এ। তাহলে অনুপাতটি কত পেলাম, 10:7। এবার এর ব্যস্ত অনুপাত কত পাবো, ব্যস্ত অনুপাত সমান কত, 7:10। এবার দেখো এটার তাহলে 5 আর 4-এর লসাগু কত হবে, লসাগু হবে না, এদের গুণফল হবে লসাগু। তাহলে 5 4-এর লসাগু হবে 20। তাহলে আমরা কি লিখব, 2/5 গুণিতক 20 অনুপাত 3/5 গুণিতক 20। তাহলে দেখো 5 একে 5, 5 4-এ 20, এটা 4। তাহলে 4 একে 4, 4 5-এ 20। তাহলে সমান আমরা কি পেলাম, দেখো 2 4-এ 8 অনুপাত 3 5-এ 15। তাহলে 8:15। তাহলে এর ব্যস্ত অনুপাতটা কত হবে, ব্যস্ত অনুপাত মানে এটা উল্টে যাবে, ব্যস্ত অনুপাত মানে উল্টে যাবে। তাহলে 15:8। এবার ঈদ দাগের অঙ্কটি দেখো, তাহলে 22 আছে অনুপাত, এটা দেখো যে পূর্ণ যদি ভাঙি তাহলে এটার সাথে এটা গুণ হবে। তাহলে 7 4-এ 28, 28 5-এ 33/7। এবার দেখো এর 7 আর এর নিচে কিচ্ছু নেই, মানে 1 আছে। 1 আর 7-এর লসাগু করতে হবে, 1 7 হবে। তাহলে 22/1 গুণিতক 7 অনুপাত 33/7 গুণিতক 7। তাহলে 7 7 কেটে গেল। তাহলে সমান 22 7-এ, তাহলে 7 2-এ 14, 7 2-এ 14 4, 7 2-এ 14, তাহলে 154 এবার 33। তাহলে 154/33 যদি হয়, আমরা যদি 11 দিয়ে কাটি দেখো, তাহলে 11 একে 11, 11 4-এ আর 11 3-এ। তাহলে সমান অনুপাতটি কত পেলাম, 14:3। তাহলে এর ব্যস্ত অনুপাত কত পেলাম আমরা, না দেখো ব্যস্ত অনুপাত সমান তাহলে 3:14, 3:14। তারপরে দেখো এটা, তাহলে এটার যদি করতে, তাহলে 15 20-র লসাগু প্রথমে করতে হবে আমাদেরকে। 15 20-র লসাগু যদি আমরা করি, তাহলে 5 3-এ 15, 5 4-এ 20, তাহলে 5 3-এ 15 4-এ 60। কত হলো, 5 3-এ 15 4-এ 60। তাহলে প্রথমে কি করব, না 7/15 গুণিতক 60 অনুপাত 3/20 গুণিতক 60। তাহলে দেখো 15 4-এ 60 আর 20 3-এ 60। তাহলে সমান সমান কত পেলাম আমরা, 7 4-এ 28 অনুপাত 3 3-এ 9। তাহলে অনুপাতটি পেলাম 28:9। এবং ব্যস্ত অনুপাত কত পাবো, উল্টে যাবে ওটা। তাহলে ব্যস্ত অনুপাত সমান কত, 9:28। এবার তাহলে জির দাগের অঙ্কটি দেখো, তাহলে সমান, তাহলে এটা পূর্ণ ভাঙলে 5 একে 5, তাহলে 7/5। 5-কে 1 দিয়ে গুণ করলে 5 আর 2 যোগ করলে 7/5 অনুপাত 7/10। তাহলে দেখো 5 আর 10-এর লসাগু কত হবে, 10 হবে। তাহলে 7/5 গুণিতক 10 অনুপাত 7/10 গুণিতক 10। তাহলে দেখো 5 2-এ 10 আর 10 10 কেটে গেল। তাহলে সমান কত পেলাম, 7 2-এ 14, তাহলে 14/7। এবার 14/7, 7 একে 7, 7 2-এ 14। তাহলে সমান অনুপাতটি তাহলে কত পেলাম, 2:1। তাহলে 2:1। এটা ব্যস্ত অনুপাত কত হবে,
না ব্যস্ত অনুপাত হবে তাহলে 1:2। এবার তারপরের অঙ্কটি দেখো তাহলে এটার একটাই দশমিক, এটাই দুটোই দশমিক, তাহলে 44-এর 10 একটাই দশমিক, এটাই দুটোই দশমিক, 561/100। 10 আর 100 লসাগু কত হবে? না 10 100 লসাগু 100 হবে, তাহলে 44/10 গুণিতক 100। এবার অনুপাত, তাহলে 561/100 গুণিতক 100। এই 100 কেটে দিলাম, তাহলে 10 10-এ 100 কাটলাম, তাহলে কত পেলাম? 44, তাহলে 440/561। এবার দেখো এটাকে যদি 11 দিয়ে কাটি আমরা, 11 4-এ এবং 0, 11 5-এ 11 1-এ, তাহলে আর কাটাকাটি হবে না। তাহলে সমান কত পেলাম আমরা? 40:51। তাহলে 40:51 যদি আমরা পাই, তাহলে দেখো এবার এর ব্যস্ত অনুপাত কত হবে? তাহলে ব্যস্ত অনুপাত, এটা উল্টে যাবে, তাহলে 51:40। এবার 3-এর দাগটা কি আছে দেখো, নিচের অনুপাতগুলির মিশ্র অনুপাত নির্ণয় করি এবং মিশ্র অনুপাতটি গুরু অনুপাত, লঘু অনুপাত না সাম্য অনুপাত লিখি। আগের চ্যাপ্টারটায় আমরা করে এসেছি, নিজে করি 2.2-তে এটা করে এসেছি। তাহলে আর 2.2-তে করেছি কি না, 2.2-তে মিশ্র অনুপাত করেছি আর 2.1-এ করেছি এই যে কোনটা মিশ্র অনুপাত, কোনটা গুরু অনুপাত, কোনটা লঘু অনুপাত, কোনটা সাম্যানুপাত। এবার 3-এর এতে দেখো, তাহলে প্রথমেই আমরা মিশ্র অনুপাতে পরিণত করব। মিশ্র অনুপাতে পরিণত করতে হলে পূর্বপদগুলোর গুণফল, তাহলে পূর্বপদ 8 3 26-এর গুণফল, তাহলে 8 গুণিতক 3 গুণিতক 26, আর উত্তর পদগুলোর গুণফল, তাহলে 6 গুণিতক 6 গুণিতক 13। তাহলে এবার দেখো আমরা যদি কাটি, তাহলে 13 2-এ 26, তারপরে দেখো 13 2-এ 26, তাহলে 2 3-এ 6, এই 3 কেটে গেল। এবারে 2-এ এটাও 2 এটাও 2, তাহলে 2 4-এ 2 3-এ, তাহলে অনুপাতটি কত পেলাম আমরা? 4:3। তাহলে 4:3 মানে, তাহলে এটা গুরু অনুপাত, তাই না? এটা গুরু অনুপাত, তাহলে গুরু অনুপাত 4:3 গুরু অনুপাত। তাহলে দেখো এটা পূর্বপদ, এটা পূর্বপদ, এটা পূর্বপদ, তাহলে মিশ্র অনুপাত কি হবে? মিশ্র অনুপাত, তাহলে দেখো পূর্বপদ 7-এর 5, আবার একটি পূর্বপদ 5-এর 7, আবার একটি পূর্বপদ কত? 3। এবার উত্তরপদ এটাই কত না 3, উত্তরপদ কত? 1 × 16 আর এটা 16, তাহলে সমান দেখো, তাহলে 7-এর 5 গুণিতক 5-এর 7 গুণিতক 3 আর 3 গুণিতক, এটা পূর্ণ ভাঙলে কত? 16 একে 16, 1 যোগ করলে তাহলে 17-র 16 গুণিতক 16, এই 5 এই 5 এই 7 এই 7 এই 3 এই 3 এই 16 এই 16, তাহলে থাকলো কি অনুপাতটি না 1:17। তাহলে দেখো আগে ছোট পরে বড়, তাহলে এটা কি লঘু অনুপাত, তাহলে 1:17 লঘু অনুপাত। কি অনুপাত? লঘু অনুপাত। এইবার দেখো এর যদি মিশ্র অনুপাত আমরা বের করি, তাহলে মিশ্র অনুপাত
তাহলে দেখো পূর্বপদ আছে 8, 7 আর 12। এবার উত্তরপদ আছে কি 5, 12 আর 22। তাহলে 5, 12, 22। তাহলে এই 12 কেটে দিলাম আমরা। এবার 2-এ দেখো 2, 4 আর 2, 11 আর কাটবে না। তাহলে যেহেতু আর কাটবে না, তাহলে আমরা অনুপাতটি কত পেলাম? 7 আর 4 গুণ করলে কত? 28। অনুপাত 5, 11 গুণ করলে কত? 55। তাহলে মিশ্র অনুপাতটি পেলাম 28:55। এবার এটা 28:55। তাহলে আগেরটা কি? ছোট, পূর্বপদ ছোট, উত্তরপদ বড়। অতএব এটি লঘু অনুপাত। এটি লঘু অনুপাত। তাহলে এবার দেখো এটা পূর্বপদ, এটা পূর্বপদ। তাহলে মিশ্র অনুপাত কি বলবো আমরা? মিশ্র অনুপাত। তাহলে 2-এর 3 পূর্বপদগুলোর গুণফল 7-এর 8 বাই কত? উত্তরপদগুলোর গুণফল। তাহলে 5 গুণিতক 2। তাহলে 2 একে 2, 4। তাহলে সমান আমরা কত পেলাম? না দেখো সমান পেলাম আমরা 7-এর 12 অনুপাত 10। তাহলে নিয়ম অনুযায়ী কী হবে? এটার সাথে এটা গুণ হবে, এর নিচে কিচ্ছু নেবে, 1 গুণ হবে। তাহলে কত হলো? 7 অনুপাত 120। 7 অনুপাত 120 মানে এটার সাথে এটা গুণ হয়ে গেল। তাহলে এটা দেখো পূর্বপদ ছোট, উত্তরপদ বড়। অতএব অনুপাতটি লঘু অনুপাত। অনুপাতটি লঘু অনুপাত। অঙ্কটি কি আছে দেখো? রীতা 100টি অঙ্কের মধ্যে 60টি সঠিক করেছে। বিনয় ওই অঙ্কের 80টির মধ্যে 50টি সঠিক করেছে। অনুপাতে প্রকাশ করে দেখি কে বেশি অঙ্ক ঠিক করেছে। তাহলে দেখো এটা 4-এর দাগ। তাহলে রীতা 100টির মধ্যে 60টি ঠিক করেছে। তাহলে রীতার আনুপাতিক ভাগহার, রীতার আনুপাতিক ভাগহার কত? 60/100। এটা যদি কাটি 0, 0, তাহলে 2, 3, 2, 5 সমান 3-এর 5 অংশ। 3-এর 5 অংশ। তাহলে এবার দেখো রীতার পরে কি আছে? না বিনয়। তাহলে বিনয় কত? 80টির মধ্যে 50টি ঠিক করেছে। 50টি ঠিক করেছে। বিনয়ের ভাগহার আনুপাতিক ভাগহার কত? 50/80। তাহলে এটা কাটলে 5-এর 8। তাহলে 5-এর 8 অংশ। 5-এর 8 অংশ। তাহলে এবার দেখো রীতা অনুপাত বিনয় সমান কত? 3-এর 5 অনুপাত 5-এর 8। তাহলে দেখো এবার আমরা যদি অনুপাত, তাহলে এটার সঙ্গে এটা গুণ করব, এটার সঙ্গে এটা গুণ করব, তাহলে সমান। তাহলে 8-3 24 অনুপাত 25। তাহলে দেখো কারটা বেশি হলো? বিনয়েরটা বেশি হলো।
তাই না? কারটা বেশি হলো না বিনয়েরটা বেশি হলো? তাহলে অতএব বিনয় বেশি করেছে, অতএব বিনয় বেশি করেছে। এবার 5 দাগের অঙ্কটি দেখো। এবছরের মাধ্যমিক পরীক্ষায় আমাদের বিদ্যালয়ে 150 জন পরীক্ষার্থীর মধ্যে 100 জন গ্রেড এ পেয়ে উত্তীর্ণ হয়েছে। পাশের বিদ্যালয়ে 100 জন পরীক্ষার্থীর মধ্যে 80 জন গ্রেড এ পেয়ে উত্তীর্ণ হয়েছে। এবছর মাধ্যমিকে কোন বিদ্যালয়ে গ্রেড এ পেয়ে ভালো ফল করেছে তা অনুপাতে প্রকাশ করি, বের করি। তাহলে দেখো এটা 5, তাহলে দেখো আমাদের বিদ্যালয়ে বিদ্যালয়ে 150 জনের মধ্যে গ্রেড এ পেয়েছে 100 জন। তাহলে আমাদের বিদ্যালয়ের আনুপাতিক ভাগহার তাহলে 100/150 কেটে দিই আবার 0 0, 5 2 5 3 সমান 2/3 অংশ। এবার পাশের বিদ্যালয়ে 100 জনের মধ্যে 80 জন গ্রেড এ পেয়েছে, তাহলে পাশের বিদ্যালয়ের আনুপাতিক ভাগহার আনুপাতিক ভাগহার 80/100। তাহলে কাটলে 0 0, 2 4 2 5 সমান 4/5 অংশ। এবার দেখো অতএব আমাদের বিদ্যালয় অনুপাত পাশের বিদ্যালয় তাহলে 2/3 অনুপাত 4/5, 2/3 অনুপাত 4/5। তাহলে এবার দেখো এটার সঙ্গে এটার সাথে এটা গুণ করব, তাহলে সমান 5 3 5 2 10 আর 4 3 12। তাহলে এবার দেখো কার অনুপাতটা বেশি হলো? পাশের বিদ্যালয়ের অনুপাতটা বেশি হলো। অতএব পাশের বিদ্যালয় ভালো ফল করেছে, পাশের বিদ্যালয় ভালো ফল করেছে। 6 দাগের অঙ্কটি দেখো। দুটি বাড়ির দামের অনুপাত 4:3। দ্বিতীয় বাড়িটির দাম 4,20,000 টাকা। প্রথম বাড়িটির দাম কত হিসাব করি। প্রথম বাড়িটির দাম যদি 70,000 টাকা বেশি হতো তবে তাদের দামের অনুপাত কত হতো দেখি। তাহলে দেখো এটা 6 দাগ। দুটি বাড়ির দামের অনুপাত,
4:3। এবার দেখো দ্বিতীয় বাড়ির দাম দেওয়া আছে, সুতরাং দ্বিতীয় বাড়ির দাম দিয়ে দ্বিতীয় বাড়ির দাম অনুপাতকে যদি দ্বিতীয় বাড়ির অনুপাত দিয়ে যদি দ্বিতীয় বাড়ির দামকে কাটি তাহলে আমরা প্রথম বাড়ির দামটি পাবো। তাহলে প্রথম বাড়ির দাম সমান আমরা কত লিখব না 4/3 গুণিতক 4,20,000। তাহলে দেখো 3 একে 3, 3 4 12, এবার 0 0 0 আর 0। তাহলে এটাকে যদি আমরা গুণ করি তাহলে 4 4 16 6, 4 একে 5 আর 4টা 0। তাহলে অতএব প্রথম বাড়ির দাম 5,60,000 টাকা। 5,60,000 টাকা। এবার বলেছে কি না প্রথম বাড়ির দাম যদি আরো বেশি হতো, 70,000 টাকা বেশি হতো, প্রথম বাড়ির দাম যদি 70,000 টাকা বেশি হতো তাহলে প্রথম বাড়ির দাম $70,000 বেশি হলে দাম হতো তাহলে 5,60,000 আর 70,000, 0 0 0 0 713, 6,30,000 টাকা। কত? 6,30,000 টাকা। অতএব প্রথম বাড়ি ইজ টু দ্বিতীয় বাড়ি কত হতো না সমান না 63,000, 6,30,000 অনুপাত 4,20,000। এবার একে যদি কাটাকাটি করি দেখো 4টা 0 4টা 0 কেটে দিলাম। এবার দেখো 7 6 42, 7 লং 63। আবার যদি 3-এ কাটি 3 2 আর 3 3, তাহলে সমান কত হলো না 3:2। এবার 7-এর একটি বাঁশ থেকে এক টুকরো বাঁশ কেটে নেওয়া হলো এবং দেখা গেল দুটি অংশের বাঁশের দৈর্ঘ্যের অনুপাত 3:1। নিচের সারণী থেকে টুকরো দুটির দৈর্ঘ্য কী কী হতে পারে এবং বাঁশটির দৈর্ঘ্য কী হতে পারে লিখি। তাহলে দেখো এটাই যদি এই 3:1 সমান 30 ডেসিমিটার প্রথম টুকরো হয় তাহলে প্রথমের অনুপাত এটা, তাহলে দ্বিতীয় টুকরো বের করতে হবে। তাহলে আমরা দ্বিতীয় টুকরো বের করতে হলে কী করতে পারি না 1 3 গুণিতক 30। তাহলে দেখো 3 10 30, তাহলে এটা কত হতো না এটা 10 ডেসিমিটার। তাহলে মোট বাঁশটি কত না এটা 30, প্রথম টুকরো 30, দ্বিতীয় টুকরো 10, তাহলে মোট বাঁশটা কত যোগ করলে কত পাবো 30 আর 10, তাহলে 40 ডেসিমিটার। কত? 40 ডেসিমিটার। এবার দেখো এটা 3:1, তাহলে আমরা যদি করি তাহলে প্রথম টুকরোর দৈর্ঘ্য কত হবে না 3/1 ইন্টু 15 এইটা, কারণ আমরা দ্বিতীয় টুকরোর দৈর্ঘ্য আছে দ্বিতীয় টুকরোর অনুপাত দিয়ে কাটবো। তাহলে এটা 15 3 45, তাহলে এটা কত 45 ডেসিমিটার। কত? 45 ডেসিমিটার। এবার দেখো তাহলে প্রথম টুকরো 45 ডেসিমিটার, দ্বিতীয় টুকরো কত 15 ডেসিমিটার, তাহলে মোট বাঁশের দৈর্ঘ্য কত হবে না 45 15, তাহলে 60 মিটার। কত হবে না 60 ডেসিমিটার। 60 ডেসিমিটার। তাহলে আশা করি অঙ্কগুলি তোমরা বুঝতে পারলে কিভাবে অঙ্কগুলি হলো।